আন্তর্জাতিক সপ্তাহ ৭ থেকে ১৩ই নভেম্বর ২০২৪। ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, মন্তব্য ইসরায়েল জিবের। এবার যুদ্ধ নিয়ে গুরুতর অভিযোগ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিব। জিব বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য গাজা ও লেবানন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গত রোববার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল ১২কে দেওয়া এক সাক্ষাৎকারে জিব এসব কথা বলেন। ইসরায়েল জিব বলেন, নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণে মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে। জিব বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যে আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়। তিনি আরও বলেন, শুরু থেকে এই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু। মূলত তার নির্দেশনার কারণে একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন। ইয়োয়াভ গ্যালান্ট, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে। এই চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন। চ্যানেল ১২কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইসরায়েল জিব বলেন, নেতানিয়াহু নিজে মিথ্যে দিয়ে আবৃত, তার মধ্যে সত্যতার কোনো স্থান নেই। তার সহকারীরাও যে তার মতোই হবে, এটিই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যে অবলম্বে যুদ্ধ বন্ধ করতে চাইলেন সৌদি যুবরাজ। মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের ধামামা। গাজা ও লেবাননে একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে মুসলমানদের এমন করুণ অবস্থার মধ্যে নীরব রয়েছে সৌদি আরব। তবে এরবার সেই নীরবতা ভেঙে যুদ্ধ বন্ধ চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত সোমবার ১১ই নভেম্বর আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের অর্থাৎ ওআইসির যৌথ সম্মেলনের আগেই তিনি এই দাবি জানান। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদে আরব এবং ওআইসির শীর্ষ নেতাদের সম্মেলনের উদ্বোধনে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও লেবাননে তাদের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছেন। গত সোমবার আরব লীগ এবং ওআইসি যৌথভাবে আয়োজিত শীর্ষ সম্মেলনের আগে এক ভাষণে তিনি ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার নিন্দা জানান। তিনি ইসরায়েলকে আর কোনো আগ্রাসন না চালানোর জন্য আহ্বান জানান এবং ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সম্মেলনে যোগ দেন। পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত জার্মান চ্যান্সেলর অলাফ শলস রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথোপকথনের বিষয়ে তার অভিপ্রায় নিশ্চিত করেছেন, তবে বলেছেন যে তিনি অংশীদারদের সাথে সমন্বয় না করে এটি করার পরিকল্পনা করেন না। ARD-TV চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যাঁ, আমি যথাসময়ে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাচ্ছি, কিন্তু আমি একতরফাভাবে এটি করব না। এতে অনেক লোকের সাথে অনেক যোগাযোগ ও আলোচনা জড়িত, যেটি আমি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে অনুসরণ করছি। কথোপকথন কখন হতে পারে জানতে চাইলে তিনি বলেছিলেন, এটি অদূর ভবিষ্যতে প্রত্যাশিত। এদিকে জার্মানির চ্যান্সেলর শলসের সঙ্গেও মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পেরও ইউক্রেনে কথা হয়েছে। অলাফ শলস ট্রাম্পকে অনুরোধ করেছেন ইউক্রেনকে যেন আগের মতো সাহায্য করা হয়। জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ইউরোপে শান্তি ফেরানোর জন্য আমেরিকার সঙ্গে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন শলস। টেলিফোনে শলস ট্রাম্পকে মনে করিয়ে দেন, জার্মানি ও আমেরিকা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আছে। গত রোববার সন্ধ্যায় শলস সরকারি ব্রডকাস্টার ARD টক শোতে বলেন, আমার নীতি একেবারেই স্পষ্ট। সাধারণভাবে বলতে গেলে ঘরে যারা আছে তাদের সঙ্গেই তো আপনি নাচতে পারবেন। এটা আমেরিকার নতুন প্রেসিডেন্টের ক্ষেত্রেও খাটে। সম্পর্ক পুনঃস্থাপনে সতর্কভাবে অগ্রসর হচ্ছে ইরান সৌদি। কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলা যেতে পারে। আর মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক আদান প্রদানে এমন ইঙ্গিত দেয় যে সম্পর্ক গভীর করতে চায় তারা। যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাসির সর্বশেষ সৌদি সফরের কথা বলা যেতে পারে। সফরে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। এই দেশ দুটির বৈরী সম্পর্কের ইতিহাস বেশ পুরনো বলা যেতে পারে। 1979 সালে ইরান বিপ্লবের পর থেকে এমন সম্পর্ক বিরাজ করছে। কয়েক দশকের পরিস্থিতি বিবেচনা নিয়ে বলা যায়, সম্পর্ক পুনঃস্থাপনে দুই দেশের এই চেষ্টা খুব নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট। মূলত রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে দুই দেশের ভাবনা একেবারেই দুই রকম, আর এখান থেকেই পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানের যাত্রা শুরু। 1979 সালের বিপ্লবের পর ইসলাম নিয়ে ইরান সরকারের বোঝাপড়া ছিল সামাজিক বিপ্লবের জায়গা থেকে। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে দেশটি নিজেকে শিয়া মুসলিমদের নেতা হিসেবে মেলে ধরেছে। এদিকে সুন্নি মতাদর্শে সৌদি রাজ পরিবার নিজেদের ক্ষমতা ধরে রাখতে ধর্মের ভূমিকার উপর নির্ভর করে থাকে।
মধ্যপ্রাচ্যে নিজেকে ইসলামের নেতৃত্ব দানকারী দেশ হিসেবে এবং মুসলমানদের পবিত্র স্থান কাবা ও মক্কা ও মদিনার জিম্মাদার মনে করে দেশটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে অস্থিরতার আভাস। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রত্যাবর্তনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে বড় ধরনের অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে ট্রাম্প মার্কিন নাগরিকদের সুরক্ষায় দেশের অভ্যন্তরে সামরিক বাহিনী মোতায়েন করতে পারেন। পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক সত্তাকে ক্ষুণ্ণ করে সরাসরি তার অনুগত করে ফেলতে পারেন। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে তার নানা পদক্ষেপের কারণে এমনটা মনে করা হচ্ছে। তখন তিনি ক্রমাগত নানা নিয়ম ভেঙেছেন এবং পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। তাদের অনেকেই ছিলেন ট্রাম্পেরই নিয়োগ দেওয়া চাকরিজীবী। গত বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সময় বদলালেও ট্রাম্পের মধ্যে কোনো পরিবর্তনের আওয়াজ দেখা যাচ্ছে না। নির্বাচনী প্রচারণায় তাকে বারবার বলতে শোনা গেছে ঘরের শত্রুদের বিরুদ্ধে তিনি সামরিক বাহিনীকে ব্যবহার করবেন। এছাড়া তিনি 2021 সালে বিশৃঙ্খলা করে আফগানিস্তান ছাড়ার জন্য দায়ী সেনা কর্মকর্তাদের বরখাস্ত করবেন। চ্যাপেল হিলে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার অধ্যাপক ও সামরিক বিশেষজ্ঞ রিচার্ড কন বলেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয় সামরিক বাহিনী যে সবচেয়ে বড় বিপদ মোকাবেলা শঙ্কা করছে তা হলো দ্রুত সময়ে তাদের পেশাদারিত্ব ধ্বংসকরণ, যা বাহিনীটির মানকে খাটো করবে এবং তাদের প্রতি মার্কিনীদের যে সম্মান আছে তা ক্ষুণ্ণ করবে। রিপাবলিকান প্রার্থীর মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, গত মঙ্গলবারের ভোটের মাধ্যমে মার্কিনীরা ট্রাম্পকে তার অঙ্গীকার পূরণের অনুমোদন দিয়েছেন, যা তিনি নির্বাচনের প্রচারণা মাঠে করেছিলেন। তিনি এসব অঙ্গীকার পূরণ করবেন। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্বপরায়ণ মনোভাবের জন্য বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি জনসম্মুখে সতর্ক করেছিলেন। তাদের মধ্যে ছিলেন সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার, জেনারেল অবসরপ্রাপ্ত মার্ক মিলি, তৎকালীন সরকারের চিফ অব স্টাফ ও হোয়াইট হাউস প্রধান জন কেলি এবং জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল জিম ম্যাটিস। পরে 2020 সালের জুনে ম্যাটিস অগ্নিবন্ধে ট্রাম্প সম্পর্কে বলেন, তিনি জীবনে দায়িত্ব পালন করে অনেক প্রেসিডেন্ট দেখেছেন, কিন্তু ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি মার্কিনীদের একত্র করার চেষ্টা করেননি। মার্কিন প্রশাসনের সামরিক বেসামরিক এসব কর্মকর্তার প্রায় সবাই ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে সামরিক বাহিনীকে বেআইনি আদেশ দেওয়ার অভিযোগ এনেছিলেন। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প পেন্টাগনের বাজেট বাড়িয়েছিলেন, যা মার্কিন মিত্রদেরও প্রতিরক্ষা বাজেট বাড়ানোতে উদ্বুদ্ধ করে। তিনি বারাক ওবামা সরকারের আরোপ করা যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর সীমাবদ্ধতা থাকার কিছু নিয়ম ঢিলাঢালা করেন এবং এই পদক্ষেপকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তথাপি তার সরকারের প্রতিষ্ঠান বিরোধী আচরণ যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভের সঞ্চার করে, বিশেষ করে যখন তিনি যুদ্ধ অপরাধে অভিযুক্ত মার্কিন সেনাদের বিরুদ্ধে চলা মামলার বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করেন। অবসরপ্রাপ্ত জেনারেল তার সমালোচনা করেন, স্থলাভিষিক্ত করার বিষয়টি আমলে না নিয়ে ট্রাম্প ট্রান্সজেন্ডার সেনাদের ওপর হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ব্যবহার করে বিদেশে মার্কিন সেনাদের বড় ধরনের গতিবিধি প্রচার করতেন। এর মধ্যে উত্তর সিরিয়া থেকে সেনা প্রত্যাহারও ছিল, যা সেখানে অংশীদার বাহিনীর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। যখন মার্কিন কর্মকর্তারা তালেবানদের সাথে আফগানিস্তান থেকে সরে যাওয়া নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তখন ট্রাম্প ব্যক্তিগত উদ্যোগে সে দেশ থেকে সেনাদের সরিয়ে আনতে শুরু করে। বিষয়টিকে সেনা কমান্ডাররা একেবারে অপ্রথাগত হিসেবে দেখেছে। গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, পেন্টাগনের পেশাদার কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্য রাজনীতি এড়িয়ে চলতে চান। তাদের অনেকে এখন ট্রাম্পের প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আতঙ্কে আছেন। তারা আশঙ্কা করছেন ট্রাম্প বিশৃঙ্খল সিদ্ধান্ত নিতে পারেন, যা তাদের চাকরি চালিয়ে যাওয়া কঠিন করে তোলে। ট্রাম্পের জয় ন্যাটোর জন্য কঠিন পরীক্ষা হতে পারে। গত 5ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কামালা হ্যারিসকে রেকর্ড ব্যবধানে হারিয়ে বীরদর্পে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন তিনি। এজন্য তাকে অন্তত আরও 2.5 মাস অপেক্ষা করতে হবে। ট্রাম্পের এই বিজয়ে জাতীয়তাবাদী আমেরিকানরা খুশি হলেও আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের মাঝে, বিশেষ করে সবচেয়ে চিন্তিত ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। ধারণা করা হচ্ছে হয়তো ট্রাম্প ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নিতে পারেন, যা প্রায় 1 শতাব্দী ধরে চলা সামরিক জোটের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ডেকে আনবে। যদিও এটি বিতর্কের বিষয়, অবৈধ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এমন সিদ্ধান্ত নেবেন কিনা। অনেকেই মনে করছেন এমন হুমকির মাধ্যমে ট্রাম্প ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক ব্যয় আরও বাড়ানোর চাপ দিতে পারেন, যাতে প্রতিরক্ষা সুরক্ষা খাতে মার্কিন ব্যয় কমে আসে। এর আগে 45তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় অভিবাসন নীতি ও যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ক্ষমতায় আসার আগেই ন্যাটোতে মার্কিন অংশীদারিত্ব ও ইউরোপ নিয়ে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। ফলে এবারের মেয়াদে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে সামরিক এই জোটটি। একই সঙ্গে কঠিন বার্তা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের কাছেও। গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের এই মেয়াদে ইউরোপীয় মার্কিন মিত্রদের একতা ধরে রাখার কঠিন পরীক্ষা অবতীর্ণ হতে হবে, এমনকি ন্যাটোর উপরে নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক বাহিনীকেও আরও শক্তিশালী করা এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করাকে প্রাধান্য দিতে হবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল স্লোগান ছিল
আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকার স্বার্থ সবার আগে। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা 32। ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে ট্রাম্প প্রথম থেকেই সংশয়বাদী। ট্রাম্পের অভিযোগ, আমেরিকা সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ বিনা খরচে তার সুবিধা নিচ্ছে। ট্রাম্প যদি সত্যি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহার করে নেন, তবে সেটা প্রায় এক শতাব্দী ধরে চলা ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। এতে অবশ্যই বড় বিতর্ক সৃষ্টি করবে। ট্রাম্পের অনেক মিত্র অবশ্য মনে করেন ন্যাটো নিয়ে ট্রাম্পের এই কঠোর অবস্থান আসলে তার আলোচনার একটি কৌশল। ট্রাম্প চান ন্যাটোর প্রতিটি সদস্য নিজের ভাগের প্রতিরক্ষা ব্যয় নিজেরাই করুক। ট্রাম্প মিত্ররা যাই বলুন, বাস্তবতা হচ্ছে ট্রাম্পের জয় ন্যাটো নেতৃত্বের জন্য গুরুতর উদ্বেগের কারণই হবে।